শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকের পাঠ লীলা মজুমদারের একটি ছোট গল্প, ছায়া। তাসচোরা বাক্সে পুড়তে পুড়তে ডাক্তারবাবু বললেন, তা বললে তো আর হবে না গোপেনবাবু, সব জিনিস যুক্তি দিয়ে ব্যাখ্যান করা যায় না। এত লোকে দেখেছে, সবাই কি আর মিথ্যে কথা বলে? গোপেনবাবু নরম গলায় বললেন, না, ঠিক তা বলছি নে, তবে কি জানেন, আত্মার যদি অসীম স্বভাব হয় তবে তার একটা সীমাবদ্ধ রূপ কি করে দেখা যাবে? চৌধুরী মশাই বললেন, সীমাবদ্ধ রূপ আবার কি? আত্মার বিস্তার যেমন অসীম, তার ক্ষমতাও তেমনি অসীম। একটা সীমাবদ্ধ রূপ নেওয়া তার পক্ষে শক্ত কিছু কাজ নয়। দানু বললে, আর রূপও নিচ্ছে না, এক্ষেত্রে শুধু একটু ছায়া নিচ্ছে। ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ভেতর দিয়ে গঙ্গার ওপরের গাছ দেখা যায়, চাই কি ওর মধ্যে দিয়ে হেঁটেও চলে যাওয়া যায়। চৌধুরী মশাই শিউরে উঠে গায়ের চাদরটা একটু ভালো করে জড়িয়ে নিলেন। আসলে কি জানেন গোপেনবাবু, বিয়ে থা তো আর করলেন না, তাই সব জিনিস যুক্তি দিয়ে বুঝতে চান। পৃথিবীতে যে এমন বহু জিনিস আছে যার সামনে যুক্তি তর্ক খাটে না, এ অভিজ্ঞতা আপনার হবে কোত্থেকে? ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। চলি গোপেনবাবু, আমার বাড়িতেও কেউ রাত করার যুক্তি মানতে চায় না, কিন্তু আপনার ওই অসীমের কথাটার মধ্যে যে কিছু নেই, তাই বা বলি কি করে? তবে কি জানেন, 6 ফুট লম্বা মানুষটার ফটোও তো একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাগজে ধরে যায়। অবশ্যই সেই ছবিটা কিছু আর আসল মানুষটা নয়, তার হুবহু ছায়াটুকু ছাড়া আর কিছু নয়। তেমনি কালের পটেও হয়তো বিশেষ অবস্থায় ঘটনার আর পাত্রপাত্রীর ছাপ পড়ে যায়। আবার সেই বিশেষ অবস্থা ঘটলে ফটোর মতো সেগুলো দেখা যায়। বলা যায় না কিছুই। চলো দানু। দানু গলায় কমফর্টার জড়াচ্ছিল। পাড়ায় ভালো গাইয়ে বলে তার সুনাম। পুজোর সময় শখের থিয়েটারে তাকে গাইতে হবে, কাজেই সাবধানের মার নেই। তাছাড়া এদের যা কথাবার্তা, এমনিতেই কেমন গাটা শিরশির করতে আরম্ভ করেছে। জোর করে হেসে দানু বললে, ভূতনি আর মাথা ঘামিয়ে কি হবে বলুন গোপেনবাবু, তার চেয়ে স্মাগলারদের সম্বন্ধে সাবধান হন। দেখেছেন তো কাগজে কি লিখেছে? মেয়ে লাগিয়েছে নাকি? আর এই সব জায়গাতেই কোথাও স্মাগলারদের অদ্ভুত আড়ত। মাঝগঙ্গায় জাহাজ নোঙর করে ওই সোনাদানাগুলোকে জলে ডুবিয়ে দিলেই হলো। গভীর রাতে স্যাঙাতরা নৌকো করে জল থেকে সেগুলো উঠিয়ে এনে পাচার করে দেয়। ব্যাস, আর কি চাই? চৌধুরী মশাইও খুব হাসতে লাগলেন। আরে জলেও ফেলে না, এই তো শীতের হাওয়া দিতে শুরু হলো বলে ওরা এখন জলে ডুব দিল আর কি। তুমিও যেমন। আমি বিশ্বস্ত সূত্রে শুনেছি, বয়ার তলায় শেকলের সঙ্গে বেঁধে রেখে দেয়, গিঁট খুলে নিয়ে গেলেই হলো। তবে পুলিশও এতদিনে শুঁকে শুঁকে সব বের করেছে। তারাও এখানে ওখানে ঘাপটি মেরে যাচ্ছে। হাতে নাতে এক বেটাকে ধরতে পারলেই হলো, জেরা করে তার কাছ থেকে সব কথা বের করে নিতে পারবে। ডাক্তারবাবু বললেন,
এদের যেমন কথা, কিন্তু বাস্তবে কি একটু সাবধানে থাকবেন ভূপেনবাবু? হ্যাঁ, দুষ্টু লোকের কিছুই বলা যায় না। বেআইনি কাজ করে করে শেষটা ওদের মনটা এমন হয়ে যায় যে দুটো একটা খুন খারাপিতে কিছুই বাধে না। তার উপরে একেবারে একা থাকেন তো। আরে আপনার কি মশাই, এক আধটা পুরনো চাকরও কি থাকতে নেই? হ্যাঁ, এখানকার লোক যে মরে গেলেও এ বাড়িতে রাত কাটাবে না, সেটা মানি। গোপেনবাবু আস্তে আস্তে বললেন, পুরনো চাকর তো সঙ্গেই এনেছিলাম, তা সে কিছুতেই গঙ্গার এতটা কাছে থাকতে রাজি হলো না। গঙ্গার গন্ধে নাকি তার হাঁপানি বাড়ে। একটা রাত মোটে ছিল। চৌধুরী মশাই বললেন, গঙ্গার গন্ধ ফন্ধ কোনো কাজের কথা নয়। আসলে আপনার ওই মালি মজুররা স্রেফ তাকে ভূতের ভয় দেখিয়ে ভাগিয়েছে। বুদ্ধির কাজই করেছে। আপনি তো আর ভালো কথা শুনবেন না। পই পই করে বলছি, আমার ছোট বাড়িটাতে উঠে আসুন। ওই রাঁধুনেই রাঁধবে। গঙ্গার ওই স্যাঁতস্যাঁতে হাওয়া থেকেও রেহাই পাবেন। চাই কি পুরনো চাকরটাকেও ফিরে আসতে পারে। মোটে 30 টাকা ভাড়া। তা ভালো কথা কে শোনে? ওরা বিদায় নিয়ে চলে গেলে পর ছোট ফটকে তালা দিয়ে, মোটা আমেরিকান তারের জালে ঘেরা বারান্দায় তালা দিয়ে গোপেনবাবু গঙ্গার ধারের বারান্দাতে এসে দাঁড়ালেন। আসলে ওই দিকেই বারান্দা, গোটা বাড়িটাকে ঘিরে রয়েছে। আগা গোড়া তারের জালে মোড়া। আগে নাকি জোয়ারের সময় দু একবার মানুষ খেকো কুমিরকে একেবারে বাড়ির সীমানা পর্যন্ত উঠে আসতে দেখা যেত, তাই এই ব্যবস্থা। গোপেনবাবু কেনবার আগে 30-40 বছর নাকি বাড়িতে বড় একটা খুব বাস করেনি। বড় জোর একটা রাত কি দুটো রাত। বারান্দার বাইরেই রং বেরঙের ভাঙা চিনেমাটির বাসনের টুকরো বসানো, সিমেন্ট দিয়ে বাঁধানো চাতাল। এককালে ওইখানে ফোয়ারা থেকে জল বেরুতো। ফোয়ারার চারধার বাঁধানো গোটা 2 পাথরের বেঞ্চিও রয়েছে। বারান্দা থেকে গোপেনবাবুর মনে হতে লাগল, ফিকে তারার আলোয় একটা বেঞ্চির কোণায় কে বসে রয়েছে। সারা গায়ে সবুজ কাপড় জড়িয়ে পাতলা ছিপছিপে একটা মেয়ে যেন গঙ্গার দিকে মুখ ফিরিয়ে বসে আছে। গোপেনবাবুর 56 বছরের জীবনে এই প্রথম তার সারা গায়ে কাঁটা দিল। মনে হচ্ছে যেন এক ঢাল ভিজে চুল মাথার ওপর জড়ো করে রেখেছে। কানে গলায় গয়না চিকচিক করছে। গায়ের রং যেন কাঁচা হলুদ। তারার আলোতে সত্যি কতখানি দেখছেন আর কতখানি কল্পনা করে নিচ্ছেন নিজেই বুঝতে পারছেন না। মেয়েটির পাশে বেঞ্চির উপর রাখা আধ হাত লম্বা একটা কালো বাক্সও চোখে পড়ল। এতক্ষণে গোপেনবাবুর চৈতন্য হল। তাই তো, চোরা কারবারিরা এই রকম সব সুন্দর মেয়েদেরই তো কাজে লাগায়। কথাটা তো তাঁর অজানা নয়। সত্যি তো, এই মেয়েকে কখনো কেউ সন্দেহ করতে পারে না। একটা কোমল শ্যামল লতার মতো বেঞ্চির উপর হালকা শরীরটা কেমন এলিয়ে রয়েছে। এতখানি দূর থেকে তার মাধুরী টের পাচ্ছেন গোপেনবাবু। কিসের একটা মৃদু সুগন্ধও যেন নাকে আসছে। হাতে একটা বন্দুক নেই, লাঠি নেই। অমনি বারান্দার জালে বসানো ছোট দরজাটির ছিটকিনি খুলে গোপেনবাবু বাইরে এলেন। মোটা সোটা ফর্সা মানুষটি, মাথার চুল পাতলা হয়ে এসেছে, নাকের ওপর মোটা কালো ফ্রেমের চশমা বসানো। চোখটা দিন দিন যেন আরো খারাপ হয়ে যাচ্ছে। কে জানে, কাছে গিয়ে হয়তো দেখবেন সব ভুল।
কি দেখছেন আর 5 রকম গপ্প শুনে কি মনে করে বসে আছেন? ওখানে সত্যি কারো থাকার সম্ভাবনা কম। পথ তো শুধু গঙ্গা, নয়তো 2 ফুট উঁচু পাঁচিল টপকানো। তাছাড়া এ এলাকার কেউ রাত 11টার সময় যে এ বাড়িতে আসবে না সে বিষয়েও কোনো সন্দেহ নেই। তবে এ এলাকাতে যারা থাকে তারা হলো সব আটপৌরে মানুষ। অমন মেয়ে এখানকার হবে কেন? বারান্দা থেকে 4 ধাপ সিঁড়ি নেমে চাতালে বসানো এক মানুষ উঁচু লাল গোলাপের গাছের সারি পার হয়ে শুকনো ফোয়ারার ধারে এসে দেখেন যা মনে করেছিলেন ঠিক তাই। বেঞ্চিতে কেউ বসে নেই। কেমন একটা দীর্ঘ নিঃশ্বাস বুক থেকে বেরিয়ে এলো। তবে কি গোপেনবাবু মনে মনে চেয়েছিলেন যে ওইখানে ওই রকম একটি মেয়ে সত্যি থাকুক? ওরকম মেয়ে হয় কখনো? ও তো 40 বছর ধরে দেশি বিদেশি কাব্যে পড়া যত সুন্দরী তাদের রূপ রস দিয়ে মন গড়া একটা ছবি, একটা ছায়া কি যেন বলছিল দানু, ওর মধ্যে দিয়ে চাই কি হেঁটেও চলে যাওয়া যায়। কিন্তু কি একটা অনভ্যস্ত সুগন্ধে বাতাসটা তবে কেন ভারী হয়ে আছে। গোপেনবাবু চারদিক চেয়ে দেখলেন। গন্ধরাজের ঝোপের গাঢ় সবুজ ছায়া থেকে খানিকটা ফিকে সবুজ যেন আলগা হয়ে বেরিয়ে এলো। হঠাৎ তাকে এতটা কাছে দেখে গোপেনবাবু কেমন যেন হকচকিয়ে গেলেন। মেয়েটি ম্লান একটু হেসে বললে, বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন, এটা লুকিয়ে রাখুন। বলে বুকে আঁকড়ে ধরা কালো বাক্সটি পরম নিশ্চিন্তভাবে গোপেনবাবুর দিকে এগিয়ে দিলে। গোপেনবাবুর কণ্ঠ দিয়ে স্বর বেরোয় না। অস্বাভাবিক হেঁড়ে গলায় বললেন, কি আছে এতে? সে খিলখিল করে হেসে উঠল। সে হাসি গাছে গাছে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে গঙ্গার বুকের ওপর ছড়িয়ে পড়ল। মেয়েটার কি এতটুকু বুদ্ধি নেই? কে জানে পুলিশরা কোথায় ওর সন্ধানে ঘাপটি মেরে বসে রয়েছে। চোরাকারবারি গোপেনবাবু আগে কখনো চোখে দেখেননি, তাই ভালো করে তাকে দেখলেন। ইস, এরা এত রূপসীও হয়! চোখে ধাঁধা লেগে যায়। কপাল ঘিরে বেঁটে বেঁটে ভিজে কোঁকড়া চুলের গুছি, দোকানে 2টি সবুজ পাথর তারার আলোয় ঝিকমিক করছে। পাতলা পাখির ডানার মতো ভুরু, কি যে সূক্ষ্ম, কি যে মসৃণ, জোরে কথা বলতে ভয় করে। অথচ ওরই ওই আধ ভিজে কাপড়ের ভাঁজের মধ্যে কোথাও একটা মুখ কাটা ভোঁতা বন্দুক লুকিয়ে আছে। অব্যর্থ টিপও নাকি চোরাকারবারি মেয়েদের। দানু কোন কাগজে পড়েছে। এর হাতের আঙুলগুলো সত্যি সত্যি চাঁপার কুলির মতো। একটা আঙুলে এই বড় একটা সবুজ পাথর বসানো আংটি পরা। খুশি হয়ে কেন লোকে পাপ করে? কিসের জন্যে নরকে যাওয়া সার্থক মনে হয়, সে রহস্য হঠাৎ গোপেনবাবু বুঝে ফেললেন। হাত বাড়িয়ে বাক্সটি ধরলেন। এত ভারী যে আরেকটু হলে পড়েই যাচ্ছিল। মেয়েটি খুব কাছে এসে হেসে বললে, খুব ভারী না? খুলেই দেখুন না এত ভারী কেন। বলে বাক্সের ডালা নিজেই তুলে দিল। বাক্স ভরা সোনার মোহর। সে বললে, একটা ভালো জায়গায় লুকিয়ে রাখুন কেমন? বলে এক মুহূর্তের জন্য গোপেনবাবুর হাতের কবজির ওপর নরম কচি 5টি আঙুল রাখলে। গোপেনবাবুর কান ঝিমঝিম করতে লাগল। ভাবলেন একেই বোধহয় সুখ মৃত্যু বলে। পর মুহূর্তেই মেয়েটি অনেকখানি দূরে সরে গেল। বলল, ওগুলো আমার নয়, পরে গোলমাল চুকে গেলে বনানী দেবী, বনহুগলি এই নামে পাঠিয়ে দেবেন কেমন? কিছু বলতে পারলেন না গোপেনবাবু।
এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। সে একটু একটু করে সরে যেতে লাগল। দেখতে দেখতে এতটা তফাতে চলে গেল যে এই তার সবুজ শাড়ি গাছের শাড়ির সঙ্গে মিশে যায়, আবার এই যেন ঝিকমিকিয়ে ওঠে। তারপর গঙ্গার ধারের সবুজ ঘাসে ঢাকা পাড়ের সঙ্গে একেবারে মিলিয়ে গেল। আর তাকে দেখা গেল না। গোপেনবাবু বাক্স নিয়ে ঘরে এলেন। মাথার ভিতরটা একেবারে পরিষ্কার। কোথায় লুকোতে হবে আর বলে দিতে হলো না। চাতালের সিঁড়ির পাশেই পাতাবাহারের চিনেমাটির টব সরিয়ে ছোট্ট খুরপি দিয়ে গভীর একটা গর্ত খুঁড়ে তার মধ্যে বাক্স পুঁতে যত্ন করে মাটি চাপা দিয়ে টবটি আবার যথাস্থানে রেখে নিশ্চিন্ত মনে শুয়ে শুয়ে পুলিশের লোকের জন্য অপেক্ষা করতে লাগলেন। এলো তারা ঠিকই। ঘণ্টা 2 পরেই সঙ্গে তাদের চৌধুরী মশাই। গ্রাম পঞ্চায়েতের পাণ্ডা তিনি, এসব ব্যাপারে বাদ পড়েন না। বড় ফটকের ঘণ্টা দিয়ে একটু লজ্জিতভাবে এসে দুটো একটা মামুলি প্রশ্ন করল শুধু। জিজ্ঞেস করতে হয় বলে করছি স্যার, নইলে এদিকে যে কারো নদীর দিক থেকে আসা সম্ভব নয় সেটা আমরা খুবই জানি। নদীতেও আমাদের লোক আছে যে, তবে মেয়ে ছেলেরা করতে পারে না এমন কাজ নেই, তাই একবার খোঁজ করতে আসা। আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমুন গে, জালের দরজায় তালা দেন আশা করি। এ গাঁয়েরই কারো কারো সন্দেহ নেই। এমনভাবে সোনাদানা চালান হয় যে বেআইনি বলে ধরে কার সাধ্যি। চলি স্যার। তারা গেলে পর দরজায় তালা দিয়ে গোপেনবাবু শয্যা নেবা মাত্র ঘুমিয়ে পড়লেন। ঠোঁটের কোণে একটুখানি হাসি লেগে থাকল। পরদিন সকালে রাধেশ্যাম এসে চা টোস্ট নিয়ে গোপেনবাবুকে ডেকে তুলল। তার কাছে খিড়কি দোরের চাবি থাকে, চোখের কোলে তার কালি। কি হলো রাধেশ্যাম? সে বললে, কাল রাতে গাঁয়ে কেউ ঘুমোয়নি বাবু, সারা রাত খানা তল্লাশি চলেছে। আমিনদের বাড়িতে মেয়ে ছেলেটি ধরা পড়ে গেছে তক্তাপোষের নিচে সোনা, তাই দেখতে গেলাম। কি সুন্দর মাইরি, কাঁদতে ইচ্ছে করছিল। গোপেনবাবুর হাতখানি কাঁপছিল। অনেক যত্নে পেয়ালাটা নামিয়ে রেখে বললেন, সোনা হয়তো আর কেউ এনেছে। ও মেয়ে আনবে কেন? সে তো তাই বলছে, নাকি কিছুটি জানে না। এমনি বেড়াতে এসেছিল, আমিনের ঠাকুমার দাইমা ছিল, হ্যানা ত্যানা কত কি। খুব কাঁদছিল মেয়েটা। ওই দেখুন না, লরি এলো, ওকে থানায় নিয়ে যাবে। কি হলো গো বাবু? গোপেনবাবু পেয়ালা ফেলে আথালি পাথালি ছুটে চললেন। কাঁদছে মেয়েটা। হয়তো ভাবছে গোপেনবাবুই খোঁজ দিয়েছেন। কেমন অসহ্য লাগলো ভাবনাটা। লরির কাছে পৌঁছে দেখেন লাল নীল কাপড় পরা এক গা সোনার গয়না পরে, ঠোঁটে গালে রং মেখে লম্বা চওড়া এক কোন মেয়েকে তোলা হচ্ছে। বাঁচা গেল। রুমাল দিয়ে হাসি চেপে গোপেনবাবু ঘরে ফিরে রাধেশ্যামকে নতুন করে চা আনতে বললেন। সঙ্গে সঙ্গে দানুকে নিয়ে চৌধুরী মশাইও এসে উপস্থিত। চুল সব উস্কো খুস্কো, উত্তেজনায় ফেটে পড়ছেন। দানু বসে পড়েই বললে, এই শেষটা গেলি তো বাঁচা ফটকে। হ্যাঁ, মেয়ে ছেলেও এসবে ঢোকা কেন? এই চা খাওয়ান গোবেন্দা। চৌধুরী মশাই পা দুখানি মেলে দিয়ে বসলেন। দানু বললে, যাক
আপনার একটা বিপদ ঘুচল, চোরা কারবারি মেয়ে ধরা পড়ল, এবার ভূত হইতে সাবধান। চৌধুরী মশাই বললেন, না, ঠাট্টা নয়, রাত্রে এমনিতেই গা ছমছম করে, তাই কাল আর কিছু বলিনি, কিন্তু এবারই দুর্নাম কি একেবারে মিচিমিচি হয়েছে ভেবেছেন? এটা যোগু বোসের বাগান বাড়ি ছিল, তা জানেন? দেউলে হয়ে যোগু বোসও মল, তার সুন্দরী বাইজি বাক্স ভরা মোহর নিয়ে নিখোঁজ হলো। সেও প্রায় 30-40 বছর হতে চলল। যোগু বোসের বউ বনানী দেবী এখনো বেঁচে, নাকি বনহুগলিতে বুড়ো বয়সে একরকম না খেয়ে দিন গুনছে। শিরার মধ্যে রক্ত চলাচল বুঝি থেকে যায়, নাকি ছবি, নাকি ছায়া, ওদের মধ্যে দিয়ে নাকি হেঁটে চলে যাওয়া যায়? নিঝুম দুপুরে নির্জন চাতালের ধার থেকে টব সরিয়ে বাক্স তুলে তুলো দিয়ে এঁটে প্যাক করে চটে সেলাই করে কোপেনবাবু কলকাতায় এসে বড় পোস্ট অফিস থেকে নিজের নাম ভাঁড়িয়ে বনহুগলিতে রেজিস্টার্ড পার্সেল পাঠালেন। ফিরবার সময় 3টে বেকার উড়নচণ্ডে ভাইপোকে সঙ্গে নিয়ে গেলেন। কাজকর্ম না শিখলে চলে কখনো? তাছাড়া সেই যে আর কখনো আসবে না, তা কি তিনি জানেন না? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org